গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা 20। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে। আজকে হলো গোয়ার সেকেন্ড দিন, আর আজকে আমরা যাচ্ছি সাউথ গোয়া ঘুরতে। আগের দিন তো নর্থ গোয়া ঘুরেছি, আজকে ঘুরবো সাউথ গোয়া। তো সকলে মোটামুটি রেডি আরও হয়ে নিয়েছে, শুধু গাড়ি আসার অপেক্ষায় রয়েছে। গাড়ি আসবে দিলে বেরিয়ে যাবো। আজকে আর স্কুটি নিয়ে বেরোবো না, কারণ নর্থ গোয়া থেকে সাউথ গোয়া অনেকটা দূর, তো স্কুটি নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই কারণে আমরা একটা কার বুক করেছি। তো আজকে ফুল দিনটা আমরা সাউথ গোয়ায় ঘুরবো। সাউথ গোয়ায় যেসব ভিজিট প্লেসগুলো রয়েছে সেগুলো দেখব আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আজকে ফুল ডের জন্য একটা কার নিয়ে নিয়েছি, যেটার ভাড়া পড়েছে 3500। তবে হ্যাঁ, এখন অফ সিজন বলে ভাড়াটা অনেকটা কম রয়েছে। সিজনের সময় এর ভাড়া কিন্তু 6000-7000ও হতে পারে। গোয়া ঘুরতে এলে গোয়ার দুটো অংশ ঘুরে দেখতে হবে। একটা হলো নর্থ গোয়া আর 2 নম্বর হলো সাউথ গোয়া। যারা নিরিবিলি সময় কাটাতে চাও তারা অবশ্যই সাউথ গোয়া চুজ করো, আর যারা একটু আনন্দ মস্তি করতে চাও, এনজয় করে দিনটাকে কাটাতে চাও, তারা অবশ্যই নর্থ গোয়া চুজ করবে। তবে হ্যাঁ, বেশিরভাগ টুরিস্ট কিন্তু নর্থ গোয়াতেই আসে, কারণ ওখানে তোমার বিচ বলো, তারপরে টিটোস লেন মানে ডিস্কো সব কিছু রয়েছে, তাই জন্য বেশিরভাগ টুরিস্ট কিন্তু নর্থ গোয়াতেই আসে। তো চলো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম গোয়ার সব থেকে পুরনো, প্রাচীনতম ও সব থেকে বড় চার্চে, যার নাম হলো বোম জেসাস ব্যাসিলিকা। গোয়ার সব কটা চার্চের মধ্যে ফোন অ্যালাউ নয়, তাই বাইরে থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, আর ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো ভাবিনি। তারপরে কি মনে হলো যে চলো লুকিয়ে একটুখানি ভিডিও করা যাক, তাহলে হয়তো তোমরা দেখতে পাবে। তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি অতটা রিস্ক নিয়েছিলাম, যাতে তোমরা যারা গোয়া আসনি তারাও যেন সবটা আমার সাথে দেখে নাও। ওই কারণে এই চার্চটি গোয়ার বিখ্যাত একটা চার্চ, খ্রিস্ট ধর্মে একটি পবিত্র স্থান হিসেবে অত্যন্ত জনপ্রিয়। গির্জাটি 1615 সালে নির্মিত হয়েছিল এবং এটি সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মরদেহ সংরক্ষণের জন্য বিশেষ পরিচিত, যিনি একজন বিখ্যাত মিশনারি ছিলেন। আর এই মরদেহ দেখতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা আসে। এটাই হলো টুরিস্টদের মেন আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মমি রাখা আছে, যা প্রতি 10 বছর অন্তর প্রদর্শিত হয় এবং অনেক তীর্থযাত্রী ও পর্যটকরা এই সময়ে গির্জায় আসেন। বোম জেসাস ব্যাসিলিকা শুধুমাত্র তার আধ্যাত্মিক গুরুত্বের জন্যই নয়, বরং তার অসাধারণ স্থাপত্য ও ঐতিহাসিক তাৎপর্যের জন্য বিখ্যাত। এটি গোয়ার ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। চার্চের ঠিক অপোজিটে রয়েছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মিউজিয়াম রয়েছে। চলো সামনের দিকে যাই, তারপর তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফোন অ্যালাউ নেই, বাট আমি কিন্তু লুকিয়ে সব ভিডিও করেছি জাস্ট তোমাদের জন্য। তো যাই হোক, এই আর্কিওলজিক্যাল মিউজিয়াম গোয়ার অন্যতম প্রধান ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এই জাদুঘরটি পঞ্জিমে রয়েছে। এখানে গোয়ার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন করে। আমাদের দেশে যেমন ইতিহাস রয়েছে, তেমনি খ্রিস্টানদেরও একটা ইতিহাস রয়েছে। এই মিউজিয়ামটা 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কিন্তু গোয়ার মিউজিয়াম নামেও বিশাল পরিচিত। এই জাদুঘরটিতে বিভিন্ন গ্যালারি রয়েছে, যা বিভিন্ন যুগের শিল্পকর্ম, প্রাচীন মূর্তি, পেন্টিংস, হস্তশিল্প এবং মুদ্রা প্রদর্শন করে। প্রায় 8000-এরও বেশি প্রদর্শনী এখানে রয়েছে, যা গোয়ার ইতিহাস এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ উপাদান। মিউজিয়ামের ভেতরে ব্রোঞ্জ, পাথর, কাঠ এবং অন্যান্য উপাদানের তৈরি বিভিন্ন মূর্তি সংরক্ষিত রয়েছে। এছাড়াও প্রাচীন মুদ্রা, অস্ত্র এবং অন্যান্য প্রত্নতান্ত্রিক নিদর্শন এখানে প্রদর্শিত হয়েছে।
পর্তুগিজ শাসনের সময়কালেই বিভিন্ন শিল্পকর্ম, হস্তশিল্প সব কিছু সংরক্ষিত রয়েছে। এটি গোয়ার ঔপনিবেশিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ বলতে পারো। মিউজিয়ামে থাকাকালীন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তবে যাই বলো তাই বলো, বৃষ্টির সিজনে গোয়ার সৌন্দর্যটা কিন্তু একদমই অন্য রকমের, পুরো সবুজে সবুজে ভরা। যে কোনো ট্যুরিস্ট স্পটেই সিজন অনুযায়ী সৌন্দর্য নির্ভর করে। বৃষ্টির সিজনের সময় প্রাকৃতিক সৌন্দর্য আলাদা হয়, তারপরে শীতের সময় আলাদা রকম সৌন্দর্য, আর গরমকালে আলাদা রকম সৌন্দর্য। সিজন অনুযায়ী প্রাকৃতিক সৌন্দর্য নির্ভর করে। আর এখানে হয়তো কোনো স্কুল ছুটি হলো তাই স্টুডেন্টরা সব যাচ্ছে। আর এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছ, এই মিউজিয়ামটা বন্ধ ছিল, কারণ শুক্রবার আর রবিবার এই মিউজিয়ামটা বন্ধ থাকে, বাকি প্রত্যেক দিন খোলা থাকে। আমাদের ভাগ্যটা খারাপ ছিল, তাই জন্য আমরা এই মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারলাম না। আর এখানে দেখো পাথরের মধ্যে কত সুন্দর খোদাই করা রয়েছে, ডিজাইন করা রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। मिल स्टोन बारूद बनाने के लिए चक्की के पत्थर, सर्विस फ्रॉम फैक्ट्री साइड एट पैनल ओल्ड गोवा। নেক্সট আমাদের ভিজিট প্লেস হলো বালাজি মন্দির। এটা কিন্তু গোয়ার অন্যতম জনপ্রিয় একটা মন্দির নামে পরিচিত। এখানে ঢুকতে গেলে প্রথমে জুতো আরও খুলে কলে হাত ধুয়ে নিলাম। আর একটা বিষয় যেটা তোমাদেরকে জানিয়ে রাখি, হয়তো তোমাদের অনেক উপকারেও লাগতে পারে, গোয়ার যে কোনো মন্দির বা চার্চের মধ্যে ছোটো পোশাকে ঢুকতে বারণ। মানে তুমি যদি কোনো স্লিভলেস জামা পরে যাও বা হট প্যান্ট পরে যাও, সেক্ষেত্রে ঢুকতে দেবে না। মন্দিরের মধ্যে ওড়না আরও রাখা থাকে, ওড়না আরও গায়ে দিয়ে ঢাকা দিয়ে তবেই তুমি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে। এই নিয়মটা কিন্তু ভীষণই ভালো। তবে আমি তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না, কারণ ফোন অ্যালাউ নেই। মন্দিরটা বিশাল বড়, 3খানা মন্দির রয়েছে ভেতরে। বাইরেটা আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মন্দিরটি শান্ত এবং সুন্দর পরিবেশে অবস্থিত, যা ভক্তদের মনকে শান্ত করে। মন্দির চত্বরে একটি সুন্দর উদ্যানও রয়েছে। মন্দিরে নিয়মিত পূজা অর্চনা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ করে বালাজি দেবতার জন্য বিশেষ উৎসব উদযাপন করা হয়, যা ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের 3 নম্বর ভিজিট পয়েন্ট ছিল শ্রী মঙ্গেশ্বরী মন্দির। গাড়ি পার্কিং করে নিয়েছি, এবারে বেশ কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হবে, মানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাস্তায় যেতে যেতে ওই যে একটা বিশাল বড় একটা স্কুল দেখতে পেলাম, আর রাস্তার দুপাশে জামা কাপড় মানে অন্যান্য অনেক দোকান আরও রয়েছে। কেউ যদি কেনাকাটা করতে চাও, মানে কোনো শপিং আরও করতে চাও, অবশ্যই এখান থেকে করে নিতে পারো। আর যদি কেউ মন্দিরে ঠাকুরের কাছে পুজো দিতে চাও, তাহলে ইনাদের কাছে মানে ফুল নিয়ে নিতে পারো মাত্র 20 টাকা দিয়ে। আমি 20 টাকা দিয়ে ফুল নিয়ে নিয়েছি। চলো মন্দিরের ওপরে ওঠা যাক। মন্দিরটা কিন্তু বিশাল বড়, মানে সাউথ গোয়ার অন্যতম শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি মন্দির। এই মন্দিরটা বিশাল বড় আর খুবই শান্ত পরিবেশে এই মন্দিরটা রয়েছে। আর এখানেও একটা নিয়ম রয়েছে, নিয়মটা হলো কি, মানে হাফ প্যান্ট পরে বা স্লিভলেস জামা পরে মন্দিরের ভেতরে ঢোকা বারণ। শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। ছেলে কিংবা মেয়ে কেউ হাফ প্যান্ট পরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না। ওখানে একটা সাইনবোর্ড দেওয়াও আছে। তবে হ্যাঁ, যারা হয়তো হাফ প্যান্ট পরে গেছে তারা কি তাহলে মন্দির দর্শন করতে পারবে না? না, নিশ্চয়ই পারবে। ওখানে রেন্টে ওড়না পাওয়া যায়, ওটা ঢাকা দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারো। 10 টাকা কি 20 টাকা মতো নেয়, তো ওটা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারো। আর ভেতরটা তো ভীষণই সুন্দর। তো যাই হোক, ওখানে মন্দিরে পুজো আরও দিয়ে বাইরে বেরিয়ে এই যে মেয়েকে একটা ফ্রুটি কিনে দিলাম, আর লস্যি
করতে বলেছে। এই যে আমাদেরকে 1 গ্লাস লস্যি দিয়ে দিল। তো মহিলাটা যেভাবে আমাকে তাকাচ্ছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম ভিডিওটা করতে। তো যাই হোক, লস্যিটা খেলাম, বাট আমার অতটা ভালো লাগেনি। লস্যিটার দাম নিয়েছিল 70 টাকা মনে হয়। তো যাই হোক, লস্যিটা খেয়ে অতটা ভালো লাগলো না। মন্দির দেখা হয়ে গেল, ভীষণই ভালো লাগলো। তবে জানো তো, নর্থ গোয়ার মধ্যে কোনো মন্দির আছে কিনা আমার জানা নেই, মানে আমি দেখিনি। বাট সাউথ গোয়াতে এরকম কয়েকটা বড় বড় মন্দির দেখতে পাওয়া যায়। তারপরে তখন সময় হয়ে গেছিলো হয়তো 2টো বা 2:30 মতো। ভীষণই খিদে পেয়ে গেছে সবার। তো এই একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছিলাম, ঢুকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। প্রথমে আমাদেরকে দিয়েছিল ম্যাকরেল ফিশ, যেটা খেতে মানে খুবই ভালো। আমি তো প্রথমবার এখানে এসে টেস্ট করলাম, মানে রাবারের মতো খেতে লাগে অনেকটা, টেস্টটা কিন্তু ভীষণ ভালো। আর তোমার কিং ফিশ দিয়েছিল, তারপরে পটাটো ফ্রাই আর স্যালাড, আর ছিল স্কুইড ফিশ, আর একটা মাছের নাম আমার জানা নেই। মানে 3 রকমের মাছ ছিল। তারপরে ওটা খাওয়ার পরে আমরা থালি অর্ডার করেছিলাম। থালির মধ্যে ছিল দেখো কিছুটা ভাত, রুটি, পাঁপড়, স্যালাড, আর একটা আলুর তরকারি, তারপরে কাঁকড়ার তরকারি, আর ওখানকার লোকাল একটা তরকারি ছিল যেটা নারকেল তেল দিয়ে তৈরি হয়। আমার খেতে একটুও ভালো লাগেনি। তো আমরা বেশ ভালোভাবে খেয়ে আবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থলে। চলে এলাম গোয়ার অন্যতম ডোনা পাওলা বিচে, ঐতিহাসিক স্থান যার নামকরণ রয়েছে ডোনা পাওলা ডি মেনেজেস নামে একজন পর্তুগিজ নারীর নামে। বিচটা অনেকটাই বড়, মানে বিশাল বিচ। তো এটা হলো বাইরে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে যাওয়ার জন্য টিকিটও কাটতে হবে। আর এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে আমি ড্রেস চেঞ্জ করে বেরিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে আমি টিকিট কেটে নিলাম পার হেড 50 টাকা করে এন্ট্রি ফি। তো টিকিট কেটে আমরা ভেতরের দিকে এগোচ্ছি। হ্যাঁ চলো, এখানে একটা গল্পও রয়েছে এই বিচে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ডোনা পাওলা ছিলেন একজন পর্তুগিজ ভাইসরয়ের কন্যা, যিনি 16 শতকে এই অঞ্চলে বসবাস করতেন। স্থানীয় একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী ডোনা পাওলা একজন গোয়ান মৎস্যজীবীর প্রেমে পড়েছিলেন, কিন্তু তার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। প্রেমিকের সাথে মিলিত হতে না পেরে ডোনা পাওলা সমুদ্রের ধারে এসে আত্মহত্যা করেন। তবে এই কিংবদন্তির অন্য একটি ব্যাখ্যায় বলা হয় যে ডোনা পাওলা আসলে দীর্ঘ ও সুখী জীবনযাপন করেন এবং তার মৃত্যুর পর তার নামে এই স্থানের নামকরণ করা হয়েছে। ডোনা পাওলা বিচের ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও এটি পর্যটকদের কাছে একটা জনপ্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। এই যে তোমাদের সামনে যে মূর্তিটা রয়েছে, ইনিই হলেন ডোনা পাওলা। সমুদ্রের তীরে ইনার মূর্তিটাই হলো পর্যটকদের মেন আকর্ষণীয় কেন্দ্রবিন্দু বলতে পারো। এখানে লোকাল কিছু মৎস্যজীবীরা মাছ ধরছে, বেশ বড় বড় মাছ ধরেছে দেখেছি। তো চলো, আমাদের নেক্সট এবার ভিজিট প্লেস হচ্ছে মিরামার বিচ, গোয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, যা গোয়া রাজ্যের রাজধানী পানজিমের কাছাকাছি অবস্থিত। এই সমুদ্রটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে সন্ধ্যা ও সকালে এখানে বেশ ভিড় দেখা যায়। মিরামার বিচে সোনালি বালি ও ঝাউ বাগানে ঘেরা বীচটি দেখতে ভীষণ সুন্দর, মানে বীচটার সৌন্দর্যটাই জাস্ট আলাদা হয়ে গেছে এই ঝাউ গাছগুলোর জন্য। আর এখানে স্থানীয় লোকেরা দেখো নাচ মানে ডান্স প্র্যাকটিসও করছে। স্থানীয়দের ভিড় তো রয়েছে, তার মধ্যে পর্যটকদেরও বেশ আনাগোনা। মিরামার বিচ থেকে সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে দেখো লজ্জাপতি গাছ রয়েছে, তাই আমার দাদা লজ্জাপতি গাছগুলোকে একটু ছুঁয়ে দিচ্ছে। কি সুন্দর লাগে না লজ্জাপতি গাছগুলোকে ছুঁতে, কি সুন্দর তারা নিজেদেরকে গুটিয়ে নেয় পাতাগুলো। ঝাউ বাগানের জন্য বীচটার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। বিচের পাশে একটি সুসজ্জিত
প্রমেনেড রয়েছে, যেখানে হাঁটা চলা এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একদমই আদর্শ। এছাড়াও কাছাকাছি উদ্যান রয়েছে, যেখানে পর্যটকরা বা স্থানীয় মানুষরা বসে আরাম করতে পারবে। এই বিচে প্রতিদিন অনেক পর্যটক এবং স্থানীয় মানুষজন আসা যাওয়া করে। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড স্টল, দোকান ও ছোটোখাটো অনুষ্ঠান এখানে প্রায়শই দেখা যায়। আর এই বিচটা গোয়ার শান্তিপূর্ণ ও সৌন্দর্যমণ্ডিত স্থান। আমাদের শেষ নম্বর ভিজিট প্লেস ছিল এই চার্চটি। এটা বিখ্যাত চার্চ, তোমরা অনেকেই দেখেছো আশিকি 2 সিনেমায় এই চার্চটা। এই চার্চটার নাম অনেকটাই বড়, চার্চ অফ আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন। পঞ্জিমে এই চার্চটা রয়েছে। সাদা রঙের এবং সুন্দর সিঁড়ির জন্য এই চার্চটা বিখ্যাত। এটি 1541 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি গোয়ার অন্যতম প্রাচীনতম চার্চ। তবে জানো তো, এই চার্চে এখন আর কোনো মানুষ আসা যাওয়া হয়তো করে না, কারণ আমরা ওপরটাই উঠেছিলাম, মানে পুরো ঘাস হয়ে গেছে। সেইটা দেখে আমরা বুঝতে পারলাম যে এই চার্চে মানুষ এখন মনে হয় যাওয়া আসা করে না। যদি যাওয়া আসা করতো তাহলে এত বড় বড় ঘাস বা গাছপালা হতো না। এই চার্চে অনেক সিনেমায় শুটিং হয়েছে, আশিকি 2 তো হয়েছে, তাছাড়াও আরও অনেক সিনেমায় শুটিং আরও রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। টাটা।